হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো প্রতিদিন তোমাদের এখন ক্লাসের টাইম হচ্ছে সকাল 9টা থেকে, তো একটু লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করার তোমরা চেষ্টা করবে। অ্যান্ড যারা পরবর্তীকালে দেখো, একটা করে প্রত্যেক পোর্শনের লাস্টে আমি একটা করে হোমওয়ার্ক দিই, তো প্রতিদিন যারা লাস্ট পর্যন্ত ক্লাসগুলো দেখো নিয়মিত হোমওয়ার্কগুলো অ্যান্সার করা অবশ্যই চেষ্টা করবে। আজকে যে সেটটা ডিসকাস করবো এটা হচ্ছে সেট নাম্বার 18। এটার এক্সাম হয়েছিল 11 ফেব্রুয়ারি 2025, থার্ড শিফটে আসে আমাদের এসএসসি জিডি পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। ফ্রি আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি, প্রত্যেকে জয়েন করে নিও। তার সাথে এসএসসি জিডির জন্য আমাদের একটা জিকে ব্যাচ রানিং চলছে, যেখানে এসএসসি জিডি 2021, 22, 23, 24, 25, সরি 23-এ তো পরীক্ষা হয়নি, 24, 25 সমস্ত প্রিভিয়াস ইয়ার নোটস প্রোভাইড করা হচ্ছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা ক্লাস অ্যান্ড প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোটস প্রিন্টেবল ফরম্যাটে আমি তোমাদের প্রোভাইড করছি। হিস্ট্রির জন্য তোমাকে টোটাল 1100 মতো কোশ্চেন্স পড়তে হবে। জিওগ্রাফির জন্য 800 প্লাস কোশ্চেন্স তোমাকে পড়তে হবে চ্যাপ্টার ওয়াইজ। ইন্ডিয়ান কনস্টিটিউশনেও 700 প্লাস পড়তে হবে। ইকোনমিক্সের জন্য 900 প্লাস পড়তে হবে। স্ট্র্যাটেজিতে আরো বেশি তোমাকে পড়তে হবে। অ্যান্ড এগেন এখন আমাদের জেনারেল সায়েন্সগুলো তোমাদের রানিং চলছে, কমপ্লিট হয়নি, তো জেনারেল সায়েন্সও তোমাকে অনেকটা পড়তে হবে। এই জিকে ব্যাচের অ্যাডমিশন ফিস ওয়ান টাইম 499 তোমাকে পেমেন্ট করতে হবে। ভ্যালিডিটি যতদিন না তোমাদের এক্সাম শেষ হচ্ছে। টার্গেট স্টুডেন্ট এগেন যারা প্রথম প্রিপারেশন শুরু করেছো এবং যাদের আগের বছর জিকের জন্য হয়নি, যাদের এই বছর শেষ চান্স, তারা অবশ্যই জয়েন করতে পারো। অ্যান্ড অ্যাডমিশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে নেবে। চলে আসি প্রথম প্রশ্ন তোমাদের পরীক্ষায় যেটি এসেছিল, যে কোন পর্বত শ্রেণী ত্রিভুজ আকৃতি যার সর্বোচ্চ স্থানটি হলো রত্নপুরী এবং অন্য প্রান্ত দুটি তাপ্তি ও পবিত্র নর্মদা নদীর সমান্তরালে। তো এখানে কোন পর্বতমালার কথা বলা হয়েছে? এখানে মনে রাখবে, এখানে বলা রয়েছে সাতপুরা পর্বতমালা। অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। আর বিন্ধ্য পর্বত, এটা মনে রাখবে বিন্ধ্য পর্বতমালার দক্ষিণে সাতপুরা পর্বতমালা রয়েছে এবং উত্তর পশ্চিমে আরাবল্লী পর্বতমালা রয়েছে। সেম এর সাথে মনে রাখবে মহাদেব পাহাড়, যেটাকে মহাদেব পাহাড়ও বলা হয়, এটি দক্ষিণ ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এই সাতপুরা রেঞ্জ বা সাতপুরা পর্বতশ্রেণীর উত্তর অংশে অবস্থিত বেলে পাথরের পাহাড়। তো সেম টপিক থেকে তোমাদের পরীক্ষায় প্রত্যেক বছর প্রশ্ন আসছে। সেকেন্ড কোশ্চেন, গ্রিক রাষ্ট্রদূত ড্যাশ মৌর্য সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্র পরিদর্শন করেছিলেন এবং তার লিখিত বিবরণ মৌর্য যুগের ইতিহাসের অন্যতম প্রধান উৎস। এখানে কার কথা বলা রয়েছে? এগেন তোমরা প্রত্যেকে জানো এটা অ্যান্সার কি হবে, মেগাস্থেনিস। একদম জল খাবার প্রশ্ন দিয়ে দিয়েছে, কিছু সহজ প্রশ্ন পাবে। তার সাথে মনে রাখবে মেগাস্থেনিস তিনি ছিলেন একজন গ্রিক রাষ্ট্রদূত প্লাস তোমার ইতিহাসবিদ, কূটনীতিবিদ এবং ইন্ডিকা গ্রন্থের রচয়িতা, যেটা বারবার পরীক্ষায় আসে। অ্যান্ড মেগাস্থেনিস তিনি সেলুকাস ডিকেটার নামক একজন গ্রিক শাসক কর্তৃক চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে প্রেরিত হয়েছিলেন। এর সাথে মনে রাখবে এগেন ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হচ্ছেন মেগাস্থিনিস। তার সাথে মনে রাখবে মেগাস্থিনিসের মতে পাটলিপুত্রতে 64টি ফটক বা 64টা গেট রয়েছে। অ্যান্ড মৌর্য সাম্রাজ্যের সময় মেগাস্থিনিস ভারতীয় সমাজকে 7টি স্বতন্ত্র দলে বিভক্ত করেছিলেন এবং রাজার পরামর্শদাতাদের তিনি সপ্তম স্বতন্ত্র দলে রেখেছিলেন। এগুলো কিছু ইজি টু কঠিন প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় এসেছে বা আসতে পারে। তো এগেন যারা প্রপার ভাবে প্রিপারেশন নিয়েছো, এক্সট্রা ডিটেলস গুলো লাইন বাই লাইন কমপ্লিট করবে। অ্যান্ড সবার লাস্টে মনে রাখবে মেগাস্থিনিসের মতে রাজকীয় শোভাযাত্রায় চন্দ্রগুপ্তের রক্ষীরা সোনা এবং রৌপ্য দিয়ে সজ্জিত হাতিতে চড়তেন। ঠিক আছে, চলে আসি প্রশ্ন জেনারেল সায়েন্স থেকে। তোমাদের আজকে এই টপিক নিয়ে তোমাদের পেড ব্যাচে ক্লাসও হবে। এটা তোমাদের কি হচ্ছে, উদ্ভিদ তোমাদের কিংডম যেটাকে বলা হয়, সেখানে উদ্ভিদ রাজ্য, সেখান থেকে প্রশ্ন। আগের দিন প্রাণী রাজ্য কমপ্লিট করেছিলাম আমরা। তো প্রশ্ন কি দিয়েছে, নিম্নলিখিত কোন উদ্ভিদটি একটি টেরিডোফাইটা যা সাধারণত আর্দ্র ছায়াময় স্থান বা বাগানে এবং পাহাড়ের যেখানে তাপমাত্রা কম থাকে সেখানে পাওয়া যায়? তো এখানে কার কথা বলা রয়েছে? এখানে বলা রয়েছে ফার্ন জাতীয় উদ্ভিদ। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে টেরিডোফাইটা ফার্ন জাতীয় উদ্ভিদ, এবং ফার্ন জাতীয় উদ্ভিদ বা টেরিডোফাইটা উদ্ভিদে কি হয়, এদের দেহে মূল, কাণ্ড এবং পাতা উপস্থিত। এদের ক্লোরোফিল থাকায় এরা স্বভোজী প্রকৃতির হয়ে থাকে। তার সাথে মনে রাখবে এই টেরিডোফাইটা উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে তারা ফুল বা বীজ উৎপাদিত করে না। তার সাথে তোমাকে এটাও পড়তে হবে যে অপুষ্পক উদ্ভিদের মধ্যে ফার্ন সর্বাপেক্ষা উন্নত,
কারণ এদের দেহে সংবহন কলাতন্ত্র উপস্থিত। এক্সাম্পল মার্সেলিয়া, ড্রায়োপটেরিস, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা ইত্যাদি ফার্ন জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, তো এগুলো লাইন বাই লাইন একটু পড়ে নেবে। SRS বুলেটিন 2020 অনুসারে ভারতের জন্মহার বা বার্থ রেট কত? ভারতের জন্মহার বা বার্থ রেট হচ্ছে 19.5 2020 ডাটা অনুযায়ী। তার সাথে মনে রাখবে এই রিপোর্ট অনুযায়ী গ্রামীণ এবং শহরাঞ্চলে জন্মহারের তথ্য আমি নিচে দিচ্ছি। সবার প্রথম মনে রাখবে মোট জন্মহার 19.5, গ্রামীণ এলাকায় জন্মহার একটু বেশি 21.1 এবং শহরে হচ্ছে 16.1। এই দুটো অ্যাভারেজ করলে 19.5 তুমি পাবে। অ্যান্ড বিহার রাজ্যে জন্মহার সর্বাধিক, বিহার রাজ্যে জন্মহার হচ্ছে 25.5 এবং কেরালা রাজ্যে জন্মহার সর্বনিম্ন 13.2। তো এই ডাটাগুলো একটু পড়ে রাখবে, যদি আসে পরীক্ষায় তো ভালো হয়ে যাবে, না হলে পড়ে রাখবে, এগুলো খুব খুব কাজের প্রশ্ন। চলে আসি পরবর্তী প্রশ্ন, যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। সেটা হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে কোনটির জনসংখ্যা সবচেয়ে কম? এটা তো তোমাদের পারতেই হবে, কিন্তু এখানে অপশনগুলো অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হচ্ছে। অ্যান্সার কি হয়ে আছে? দামান ও দিউ। বাট বর্তমানে মনে রাখবে এই দামান দিউ এবং দাদরা নগর হাভেলি দুটোকে মার্চ করে একটা কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয়েছে। বাট 2011 সালে দুটো আলাদা আলাদা ছিল, তো সেই হিসাবে দামান অ্যান্ড দিউ তোমার অ্যান্সার। তার সাথে মনে রাখবে চণ্ডীগড়ের জনসংখ্যা প্রায় 10 লাখ, পুডুচেরি প্রায় 12 লাখ, দাদরা নগর হাভেলি প্রায় তোমাদের 3.5 লাখ বা 3,42,000, দামন দিউর জনসংখ্যা হচ্ছে তোমার 2,42,911 জন। তো সেই হিসাবে দামন অ্যান্ড দিউ তোমার অ্যান্সার হচ্ছে। বাট এর সাথে এটা মনে রাখবে, যদি বলা হয় 2011 সালে আদমশুমারি অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে কম, তখন তোমার অ্যান্সার হয়ে যাবে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের জনসংখ্যা মাত্র 64,473 জন। অ্যান্ড এর সাথে এটাও মনে রাখবে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে আছে লাক্ষাদ্বীপ। বাট লাক্ষাদ্বীপ এখানে অপশনে নেই, তাই তোমার এখানে অ্যান্সার হচ্ছে না। এখানে অপশন অনুযায়ী দমন দিউ অ্যান্সার হচ্ছে, মানে এই 4টে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে জনসংখ্যা সবচেয়ে কম দমন দিউতে। বাট ওভারঅল যতগুলো আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তার মধ্যে জনসংখ্যা সবচেয়ে কম হচ্ছে লাক্ষাদ্বীপে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ডায়াবেটিস সেবা এবং গবেষণার জন্য তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। মিশ্র অর্থনীতি হিসেবে পরিচিত হওয়ার জন্য ড্যাশ খাতগুলোকে একসাথে কাজ করতে হবে। তো এটা আমাদের গভর্নমেন্ট বলছে, আমাদের ইকোনমিক্সের যে বিভিন্ন ধরনের সেক্টর যে চ্যাপ্টারটা করিয়েছি তোমাদের, সেখান থেকে এই প্রশ্নটা দিয়েছে। তো মিশ্র অর্থনীতি হিসাবে পরিচিত হওয়ার জন্য তোমার সরকারি এবং বেসরকারি উভয় খাতগুলোকে একসাথে কাজ করতে হবে। আর আমাদের ভারতের অর্থনীতি কেমন? মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি। আর মিশ্র অর্থনীতি বলতে বোঝায় যে সরকারি খাত, যেগুলো সরকারি এন্টারপ্রাইজ কোম্পানিগুলো রয়েছে, এবং তার সাথে বেসরকারি খাত বা প্রাইভেট এন্টারপ্রাইজ যেগুলো রয়েছে, এগুলো একে অপরের সাথে সহাবস্থান বা একে অপরের সাথে কাজ করাকে বোঝাচ্ছে। স্বাধীনতার প্রাককালে ভারতের অর্থনীতি ছিল অনুন্নত এবং অচল। যখন ভারত স্বাধীন হয়েছিল তখন অবস্থা খুবই খারাপ ছিল। ভারতের অর্থনীতি ছিল তখন আন্ডার ডেভেলপড অ্যান্ড স্ট্যাগনেন্ট বা অচল। ভারত সরকার কর্তৃক ঘোষিত নতুন শিল্পনীতি 1991, এইটা অনুযায়ী 3টি প্রধান মাত্রা রয়েছে: বেসরকারীকরণ, উদারীকরণ, বিশ্বায়ন, এলপিজি বলা হয়। দেখো, ওকে, তোমাদের লেবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন। প্রাইভেটাইজেশন হচ্ছে বেসরকারীকরণ, লেবারাইজেশন মানে হচ্ছে উদারীকরণ, এবং গ্লোবালাইজেশন মানে হচ্ছে বিশ্বায়ন। ময়ূরভঞ্জ ছৌ হলো ড্যাশের একটি উপজাতি নৃত্যের রূপ। তো ময়ূরভঞ্জের ছৌ কোন রাজ্যের ড্যান্স ফর্ম, অ্যাকচুয়ালি সেটা জানতে পেরেছে। এই টাইপের প্রশ্ন রিসেন্টলি তোমাদের এডুকুইটিতে আসছে, তো একদম লাইন বাই লাইন পড়বে। এগুলো খুবই সহজ প্রশ্ন, পরীক্ষায় একদম ফুল মার্কস চায়। অ্যান্সার হয়ে আছে উড়িষ্যা। ময়ূরভঞ্জের ছৌ কোথাকার ড্যান্স ফর্ম? উড়িষ্যা। উড়িষ্যাতে আর কি কি রয়েছে? মাহারি নৃত্য, গোটিপুয়া নৃত্য, দলখাই নৃত্য। এর সাথে মনে রাখবে ওড়িশি নৃত্য, তো এটা একটা ক্লাসিক্যাল ড্যান্সও। অ্যান্ড কান্ধেই পুতুল নাচ, এটাও উড়িষ্যার একটা ড্যান্স ফর্ম। পাইকা লোকনৃত্য, এটা উড়িষ্যা রাজ্যের ড্যান্স ফর্ম। তার সাথে মনে রাখবে পাইকা লোকনৃত্য হচ্ছে এক হাতে তলোয়ার, অন্য হাতে ঢাল নিয়ে পরিবেশিত নৃত্য।
উড়িষ্যার বাঘ নাচ, এটা চৈত্র মাসে পালিত হয়। ময়ূরভঞ্জের ছৌ, এটা তো অলরেডি আজকের প্রশ্নে আমরা পেয়ে গেলাম। অ্যান্ড গোটিপুয়া, যেটা এখানে অলরেডি পড়েছি। গোটিপুয়া হচ্ছে কি, তো গোটিপুয়া নৃত্য একটি অনন্য নৃত্যের ধরন, কারণ অভিনয় শিল্পীরা মহিলাদের পোশাক পরে এবং উড়িষ্যায় অংশগুলিতে এগুলো খুবই জনপ্রিয়। টেবিল টেনিসে একটি সার্ভের সময় সর্বোচ্চ কতগুলি পরপর লেট এর অনুমতি দেওয়া হয়? ওকে, লেট শব্দটি কোনটার সাথে সম্পর্কিত? টেবিল টেনিস। অ্যান্ড পরপর কতগুলো লেটের অনুমতি দেওয়া হয়? তো কোনো তার সীমা নেই। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবার আমরা পড়বো টেবিল টেনিস। দেখো, এটা সম্পর্কে আমি একটু বেশি এক্সট্রা ডিটেলস পড়াচ্ছি, কারণ রিসেন্টলি তোমাদের এডিকুইটি যে পরীক্ষাগুলো নিচ্ছে সেখানে স্পোর্টস রিলেটেড জিকে, যত ধরনের স্পোর্টস আছে, ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, টেনিস, লন টেনিস, মানে যা যা যাচ্ছে, হকি, সব জায়গা থেকে প্রশ্ন দিচ্ছে। তো সবার প্রথম মনে রাখবে, টেবিল টেনিস ইংল্যান্ড থেকে উদ্বুদ্ধ হয়েছে। প্রথম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 1926 সালে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। 1988 সালে টেবিল টেনিস একটি অলিম্পিক খেলা হিসেবে স্বীকৃতি হয়। অলিম্পিক টেবিল টেনিসের ইভেন্টে যদি পয়েন্ট 10-10 টাই হয়, তাহলে একজন খেলোয়াড়কে গেমটি জিততে 2 পয়েন্টের লিডের জন্য প্রচেষ্টা করতে হবে। যে আগে 2 পয়েন্ট পাবে সেই জিতে যাবে। টেবিল টেনিসের প্রতিটা গেমসে 11 পয়েন্ট থাকে। তার সাথে মনে রাখবে, টেবিল টেনিসে একটি সার্ভ যা নেটকে আঘাত করে কিন্তু তারপরেও প্রতিপক্ষ সার্ভিস এলাকায় ল্যান্ড করে, তাকেই বলা হয় লেট। এইটা থেকেই তোমাদের আজকে প্রশ্ন দিয়েছে। পরবর্তী প্রশ্ন, যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যশৈলীর আস্থানা নর্তকী হিসেবে স্বীকৃত? যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যশৈলীর আস্থানা নর্তকী হিসেবে স্বীকৃত? তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ভারতনাট্যম এবং কুচিপুড়ি। অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। এগেন প্রিভিয়াস ইয়ার থেকে রিপিটেড প্রশ্ন এটা। যামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যম এবং কুচিপুড়ি ডান্স ফর্মের সাথে যুক্ত। তার সাথে মনে রাখবে, ভারতের তিরুমালা তিরুপতি দেবস্থানম মন্দির দ্বারা বিখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী যামিনী কৃষ্ণমূর্তিকে ভারতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যশৈলীর আস্থানা নর্তকী উপাধি দেওয়া হয়েছে। তো এটাই ঘুরিয়ে তোমাদের আবার পরীক্ষায় রিপিট হয়েছে। আর আনন্দ শঙ্কর জয়ন্ত, এনার নাম হচ্ছে আনন্দ শঙ্কর জয়ন্ত, তিনিও ভারতনাট্যম এবং কুচিপুড়ি ড্যান্স ফর্মের সাথে যুক্ত একজন ফেমাস পার্সন, যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। 1930 সালে ডান্ডি পর্যন্ত লবণ অভিযান কে নেতৃত্ব দিয়েছিলেন? তো মনে রাখবে, 1930 সাল পর্যন্ত ডান্ডি অভিযানের, ডান্ডি পর্যন্ত লবণ অভিযান বা সল্ট মার্চ যেটাকে বলা হয়, এটার নেতৃত্ব কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী তিনি 12ই মার্চ 1930 সালে সবরমতী থেকে সল্ট মার্চ বা লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন। অ্যান্ড 1930 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই ডান্ডি অভিযান কোনো ব্রিটিশ নীতির বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য প্রতিবাদ, সেটা হচ্ছে সল্ট ট্যাক্স বা লবণ করের ওপর এক উল্লেখযোগ্য প্রতিবাদ। আর মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি মার্চ দিয়ে আইন অমান্য আন্দোলনও শুরু হয়েছিল। অ্যান্ড সবার লাস্টে মনে রাখবে, জাতীয় আন্দোলনে প্রথমবারের মতো নারীরা যে আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল, সেটা হচ্ছে এই আইন অমান্য আন্দোলন। ভারতের স্থানীয় ঐতিহ্য অনুসারে চিংগাম আগস্ট সেপ্টেম্বর মাসে নিম্নলিখিত কোন উৎসবটি 10 দিন ধরে উদযাপিত হয়? খুবই সুন্দর। এগুলোর মধ্যে কোন ড্যান্স ফর্মকে বা কোন উৎসবকে চিংগাম বলা হয়? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ওনামকে। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। দেখো, ওনাম উৎসব আগস্ট সেপ্টেম্বর মাসে পটল কাঁচার উৎসব হিসেবে পালিত হয়। লাস্ট 2 বছরে অলরেডি এসেছে, বাট এই বছরে পরীক্ষা কি দিয়েছে আগস্ট সেপ্টেম্বর, এখানেও তুমি পেয়ে যাচ্ছ, বাট এটাকে যে চিংগাম বলা হয় এটা আমাদের অনেকজনের জানা নেই, তো ছেড়ে আসতে হবে। বা যাদের চ্যাপ্টার ওয়াইজ পড়া আছে তারা অ্যান্সার করে দিতে পারবে, আন্দাজেও করে দিতে পারবে। অ্যান্ড ওনাম এই উৎসবের সময় পুলিকালি, যেটাকে বাঘের নাচ বলা হয়, এই অনুষ্ঠান প্রধান আকর্ষণ হয়। কেরালার রাজা মহাবলীকে স্মরণ করার জন্য এই ওনাম উৎসব পালিত হয়। অ্যান্ড তার সাথে এখানে এটাও মনে রাখবে, কেরালার ভারতীয় ওনাম উৎসব 10 দিন ধরে পালিত হয়। তাহলে তোমার যদি প্রিভিয়াস ইয়ার পড়া থাকে, তুমি এখান থেকে জানতে পারছো যে 10 দিন পালিত হয় এবং আগস্ট সেপ্টেম্বর মাসে। এটাও মিলে যাচ্ছে, এটাও মিলে যাচ্ছে। তাহলে তুমি অপশন এলিমিনেট করেও পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবে, তোমার এটা যদি চিংগাম নাও জানা থাকে তাহলেও। ঠিক আছে, তো সেইরকম ভাবে স্মার্ট ভাবে পড়বে। ওকে, শুধু মুখস্থ করে গেলাম না বুঝে, এরকমও যেন না হয়।
আর সাপ নৌকা প্রতিযোগিতা, এটা এই ওনাম উৎসবেরই একটি অনন্য বৈশিষ্ট্য। 1887 সালে হেনরি রুডলফ হার্জ কার কাজের উপর ভিত্তি করে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চালিয়ে রেডিও তরঙ্গ উৎপন্ন করেছিলেন? তো 1887 সালে হেনরি রুডলফ হার্জ তিনি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের উপর ভিত্তি করে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চালিয়ে রেডিও তরঙ্গ উৎপন্ন করেছিলেন। এর সাথে মনে রাখবে আপেক্ষিকতা তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি, এটার প্রবক্তা হলেন অ্যালবার্ট আইনস্টাইন। তার সাথে 1856 সালে মার্সেলিন বার্থেলট লাল উত্তপ্ত তামা এবং হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে কার্বন ডাই সালফাইড বাষ্পকে এনে মিথেন তৈরি করেন। অ্যান্ড সেম প্যাটার্নের প্রশ্ন, প্রতিসরণের সূত্রটি উইল রড স্নেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা স্নেলের সূত্র থেকে আমরা কি সম্পর্কে জানতে পারি? প্রতিসরণ। আর সবার লাস্টে থিওরি অফ ইভলিউশন বা বিবর্তনের তত্ত্ব আমরা জানতে পারি কার কাছ থেকে? চার্লস রবার্ট ডারউইনের কাছ থেকে। নিম্নলিখিতর মধ্যে কে প্রথম বিচারপতি এবং হাইকোর্টের বিচারপতিগণকে নিয়োগ করেন? স্টার মার্ক প্রশ্ন, তোমরা সবাইকে পারতে হবে। ওকে, এগুলো সব কিন্তু তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করে দিয়েছি, টপিক ধরে ধরে। অ্যান্সার হয়ে যাচ্ছে রাষ্ট্রপতি। দেখো রাষ্ট্রপতি কাকে কাকে অ্যাপয়েন্ট করতে পারে? সবার প্রথম তিনি প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদকে নিযুক্ত করেন। সেকেন্ড হচ্ছে একটা রাজ্যের রাজ্যপালকে। থার্ড, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি, যেটা এই প্রশ্নের অ্যান্সার। ফোর্থ, ভারতের যিনি অ্যাটর্নি জেনারেল তাকে অ্যাপয়েন্ট করেন। ভারতের যে ক্যাগ কম্পিউটারাল অ্যান্ড অডিটর জেনারেল, তাকেও কে অ্যাপয়েন্ট করে? রাষ্ট্রপতি। প্রধান নির্বাচন কমিশনার, আমাদের যে চিফ ইলেকশন কমিশনার রয়েছেন, এবং তার সাথে সাথে অন্যান্য যে নির্বাচন কমিশনার, মানে একজন নির্বাচন কমিশনার তার সাথে আরো 4 জন মেম্বার থাকে, তো টোটাল যারা যারা মেম্বার হচ্ছে তাদেরকেও রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করেন। ইউপিএসসি চেয়ারম্যান এবং আদার্স যে মেম্বার রয়েছে ইউপিএসসি, তাদেরকে অ্যাপয়েন্ট করেন কে? রাষ্ট্রপতি। অ্যান্ড সবার লাস্টে অন্যান্য দেশে নিযুক্ত অ্যাম্বাসেডার এবং হাই কমিশনার যারা থাকেন তাদের সবাইকে কে অ্যাপয়েন্ট করে? ভারতের রাষ্ট্রপতি। তো পরীক্ষায় কিন্তু এর বাইরে আসবে না, এই যতগুলো এক্সাম্পল এখানে দিয়েছি তোমাকে কিন্তু এগুলো লাইন বাই লাইন মুখস্থ করতে পারে। কারো শিফটে ক্যাগ আসবে, কারো শিফটে সুপ্রিম কোর্ট হাইকোর্ট আসবে, কারো শিফটে চিফ ইলেকশন কমিশনার আসবে, মানে বিভিন্ন শিফটে সেম প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে দেবে যে এদের মধ্যে কাকে অ্যাপয়েন্ট করতে পারে? রাষ্ট্রপতি। নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ন্যূনতম চাহিদা কর্মসূচি বা মিনিমাম নিডস প্রোগ্রাম চালু করা হয়েছিল? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মিনিমাম নিডস প্রোগ্রাম চালু করা হয়েছিল। এবার আমরা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে পড়বো। 1974 থেকে 79 পর্যন্ত হওয়ার কথা ছিল, বাট এটা এক বছর আগেই 1978-এ থেমে যায়। ন্যূনতম প্রয়োজন কর্মসূচি, এটা ভারতে চালু করা হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম বছরেই, মানে 1974-এই। সাথে মনে রাখবে জরুরি অবস্থার সময় প্রধানমন্ত্রীর 20 দফা কর্মসূচির উপর দৃষ্টি নিবদ্ধ করার জন্য পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়ন স্থানান্তরিত হয়েছিল। এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার